ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে নির্বাচন নয়, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার চূড়ান্তের আশা। অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি। বিএনপিকে বিচ্ছিন্নের চক্রান্ত সফল হবে না, প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি নেতাদের। নির্বাচনের আগে বিচার ও প্রয়োজনীয় সংস্কার চায় জামাত। আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনবিচ্ছিন্ন সংগঠনের কর্মসূচি প্রতিরোধে তৎপরতার দাবি ডিএমপি। মেয়ের শেষ সপ্তাহে হতে পারে ডাকসু নির্বাচন। সুষ্ঠু ভোট নিয়ে শিবির ও ছাত্র সংসদের শঙ্কা, আগে সংস্কার চায় ছাত্র দল ও ছাত্র ইউনিয়ন। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা। এবং চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ 14 ঘন্টা পর চাক্তাইয়ে উদ্ধার। উন্মুক্ত খাল নিরাপদে দ্রুত বেষ্টনী নির্মাণের তাগিদ সিটি মেয়রের। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে এই কথা বলেন তিনি। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত হয়েছে সেগুলো চিহ্নিত করছে কমিশন। আর জানাবেন বেলায়েত হোসাইন। রাষ্ট্রের আমূল সংস্কার চান যারা, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা সমগ্রের সাথে মত দ্বিমত জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এবার আলোচনার টেবিলে সেই জাতীয় নাগরিক পার্টি। সংসদ ভবনের এলডি হলে শনিবার সকাল 10:30টার আগে হাজির হন এনসিপি নেতারা। 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 113টির সাথে একমত হওয়ার কথা জানায় দলটি। 29টি প্রস্তাবনার সাথে আংশিক এবং 22টির সাথে ভিন্ন মত রয়েছে বলেও জানায় এনসিপি। এনসিপির প্রস্তাবনায় বলা হয়, নির্বাচন কমিশন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল থাকলে আলাদা করে প্রয়োজন নেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার। বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা, স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা এবং নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি না করা সহ একগুচ্ছ প্রস্তাবনা দেওয়া হয় এনসিপির পক্ষ থেকে। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত হয়েছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতেই প্রস্তুত করা হবে জাতীয় সনদ। গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয় আমরা দেখেছি, কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় কাঠামোতে কোনোভাবেই যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এককভাবে কেউ যেন ক্ষমতা আঁকড়ে ধরতে না পারে, তার বন্দোবস্তই মৌলিক সংস্কার। এসব সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে।
বৈঠক থেকে বেরিয়ে এনসিপি নেতারা বলেন, নির্বাচনের আগে বিচার এবং সংস্কার দৃশ্যমান করতে হবে। পাশাপাশি সংসদ এবং গণপরিষদ নির্বাচন একসাথে চায় দলটি। সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরও বেশিভাবে কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। সংসদের অধিবেশনে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া সহ বেশ কিছু আইন এবং সংবিধানে পরিবর্তন চেয়েছে এনসিপি নেতারা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। জুলাই আন্দোলনে এত মানুষ জীবন দেওয়ার পরও গণতন্ত্র নিয়ে হতাশা আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনার সভায় তিনি এ কথা বলেন। আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, বিএনপিকে জনবিচ্ছিন্নের চক্রান্ত সফল হবে না, প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি নেতাদের। প্রতিবেদনে বিস্তারিত। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে দ্রুত নির্বাচনের প্রসঙ্গে বিএনপির অনড় অবস্থা দেখা গেলেও কোনো দলের অবস্থা কিছুটা ভিন্ন। নির্বাচন কেন্দ্রিক বহুমুখী আলোচনার মাঝে বিএনপি অভিযোগ করে আসছিল, তাদের জনগণ থেকে দূরে সরিয়ে রাখতে সক্রিয় আছে বিভিন্ন মহল। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তারেক রহমানকে আর বিএনপিকে নিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছিল 111 সরকার। কাদের মাধ্যমে আমি নাম উল্লেখ করতে চাই না, ইশারায় বুঝে নেবেন। সেই প্রকল্প ইনশাআল্লাহ কৃতকার্য হতে পারে। আবার আরেকটা পরিকল্পনা যাবেন, আবার বিএনপিকে নিচ্ছিন্ন করার একটা প্রজেক্টে যাবেন। বাংলার মাটিতে এটা হবে না। এদিকে আরেকটি অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে। জনগণের অধিকার ফিরিয়ে না দেয়াকে নতুন ফ্যাসিবাদ আখ্যা দেন তারা। বলেন, দেশে কোনো অরাজকতা চায় না বলেই নির্বাচন চায় বিএনপি। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচনের আমি বুঝতে পারি না যে তারা কিভাবে বলেন। হাসিনাও বলতো নির্বাচন কেন দেব, ওই তারেক যে আইসা দেশ চালাবে এটার জন্য। এখনো এই সরকার বা সরকারকে যারা নির্বাচন পিছাইতে বলে তারা বলে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য দ্রুত নির্বাচন দেয়া যাবে না। আসলে তারা জনগণের উপরে তাদের কোনো আস্থা নাই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নেতৃত্ব, ঐক্য ও প্রবৃদ্ধির পথে কূটনীতি শাসন ব্যবস্থার রূপান্তরমূলক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অভ্যুত্থানের পরও গণতন্ত্র নিয়ে হতাশা কাটেনি। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মির্জা ফখরুল এ সময় আরও বলেন, আমেরিকা, ভারত কিংবা চীন কেউই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপি নেতারা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জুলাই বিপ্লবে খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন নয় বলে জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটে জেলা জামায়াতের আয়োজনে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবিতে জনসভায় এই মন্তব্য করেন তিনি। জানান, জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পাবে না। আর জানাবেন মোকাররম হোসাইন।
জুলাই বিপ্লবের পর উত্তরের জেলা লালমনিরহাটে জামায়াতের প্রথম সমাবেশ ঘিরে সকাল থেকেই বাড়তে থাকে জনসমাগম। প্রায় দেড় যুগ পর প্রকাশ্য ময়দানে বড় কলেবরে জনসভা হওয়ায় আশেপাশের উপজেলা থেকেও নামে নেতাকর্মীদের ঢল। রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া নিয়ে দলটি উদারতা দেখালেও ঘোষণা করে রেখেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী। তাই লালমনিরহাটের এই সমাবেশ ঘিরে জেলার 3টি আসনের প্রার্থী ও তাদের কর্মীদের মধ্যে আমিরের আগমন ঘিরে দেখা যায় ভোটের আমেজ। শনিবার সকালে শুরু হওয়া সমাবেশে 11:30টার দিকে প্রধান অতিথির বক্তব্য শুরু করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পায় না। বিগত কয়েক মাসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের কঠোর সমালোচনাও করেন তিনি। বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদ নির্মূল করতে চাই, নির্মূল হয়েছে দেখতে চাই। মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালোকে মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে উঠে আসে রাজনীতি, নির্বাচন, সংস্কার ও দেশের স্থিতিশীলতার ইস্যু। বাদ যায়নি প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত হত্যা ও বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির সমালোচনা। বাংলাদেশ ভালো না থাকলে ভারত ভালো থাকবে কিনা সে হুঁশিয়ারিও দেন জামাতের আমির। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসেবে এখানে বসবাস করতে চাই। আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন, আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে। এ সময় কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান দলের সর্বোচ্চ নেতা। নির্বাচনের আগে জুলাই বিপ্লবের খুনিদের বিচার নিশ্চিত ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারে জামায়াতের সহযোগিতার আশ্বাসও দেন ডাক্তার শফিক। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি এক নাগরিকের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমানের। মোকাররম হুসাইন, এখন লালমনিরহাট। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে আশা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। শনিবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী শহীদ পরিবার এবং আহত পরিবারের জন্য যা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারেনি। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার প্রয়োজন, মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কার সম্পন্ন না করে যদি নির্বাচন হয়, শহীদ পরিবার, আহত পরিবার এবং এদেশের 18 কোটি সাধারণ মানুষ মনে করে, তাহলে আবারও আগামী দিনে ফ্যাসিবাদের উত্থান অনিবার্য হয়ে পড়বে। গণহত্যার বিচার নিশ্চিত না করা ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় স্বৈরাচার পতনের 9 মাসের মাথায়ও রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। এমন অভিযোগ জানাতে উত্তরা পূর্ব থানায় ছাত্র জনতা অবস্থান নিলে পূর্ব ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও সেখানে যাননি স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মিছিল দেখেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পেলে ব্যবস্থা নেবার আশ্বাস উপদেষ্টার। আর জানাবেন মাঝহার মাহবুব। আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ ও গণহত্যার সঙ্গে জড়িত নেতা কর্মীদের বিচারে ছাত্র জনতা একাট্টা হলেও পতনের 9 মাসের মাথায় রাজধানীতে গত কয়েকদিনে একাধিক ঝটিকা মিছিল করেছে দলটি। কেন মাঠে নামার সুযোগ পেল তারা, সে জবাব চাইতে উত্তরা পূর্ব থানার সামনে এ অবস্থান ছাত্র জনতার।
5 আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তা যথেষ্ট নয়। তাই জরুরি আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলগতভাবে তাদের বয়কটে সামাজিক আন্দোলন। রাষ্ট্রীয় পদক্ষেপ হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের পর অপারেশন ডেভিল হান্টের ঘোষণা। কিন্তু ছাত্র জনতার অভিযোগ, চাপ প্রয়োগ ছাড়া এসব বাস্তবায়নে নিষ্ক্রিয় প্রশাসন। তাই প্রয়োজনে ঘর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে পুলিশে দেবেন বলে জানান বিক্ষোভকারীরা। এই যে আওয়ামী লীগের আবার একতাবদ্ধ হয়ে আবার যে মিছিল মিটিং করা, এই সাহস পাচ্ছে আসলে ইন্টারিমের ব্যর্থতার কারণে। এক কথায় ইন্টারিম যদি ব্যর্থ না হতো তাহলে তারা এইভাবে মিছিল নিয়ে বের হতে পারতো না। যদি প্রশাসন অনতিবিলম্বে তাদের যে ডেভিল হান্টের নামে যে কার্যকর যে পদক্ষেপ ওটা যদি না নেয়, সেক্ষেত্রে আমরা ছাত্র সমাজ আজকে লাঠি হাতে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা প্রত্যেকটা বাসায় গিয়ে ছাত্রলীগ খুঁজে আমরা হলো গিয়ে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিব। প্রশাসন আমাদের মাধ্যমেই তারা ফিরে এসে আমাদের সাথে বেমানি বা গাদ্দারি করতেছে, এবং তাদেরকে যদি আমরা ফোর্স না করি তারা কোনো কাজ করে না। এ ব্যাপারে শনিবার এক বিবৃতিতে ডিএমপি বলছে, অল্প লোক নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করায় গ্রেপ্তার সম্ভব না হলেও ছবি ভিডিও দেখে পরবর্তীতে মিছিলকারীদের গ্রেপ্তার করছে তারা। অপরদিকে রাজধানীর 4 থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে ব্যবস্থা। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টার অপেক্ষায় ছাত্র জনতা, কিন্তু উপদেষ্টা না আসায় তাদের অভিযোগ বিক্ষোভকারীদের এড়াতেই পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও উত্তরা পূর্ব থানায় যাননি স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে মাঠ ছাড়েন আন্দোলনকারীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ কিংবা তাদেরকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে যথেষ্ট সদিচ্ছা না দেখায়, তাহলে সেই সদিচ্ছাটা আদায় করে নেওয়ার জন্য যা যা করা লাগে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে 5 আগস্টের পর আওয়ামী লীগের এমন ঝটিকা মিছিল জুলাই আগস্টে আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে মনে করছেন বিক্ষোভকারীরা। মাজহার মাহবুব, এখন, ঢাকা। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ আরও কয়েকজন। আদালত সূত্র বলছে, বর্তমানে পলাতক অবস্থায় থাকা 12 জনের অবস্থান চিহ্নিত করতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ। এনসিবির দাখিল করা আবেদনের পর ইন্টারপোল যদি অভিযোগ গ্রহণযোগ্য মনে করে তাহলে যে কোনো সময় তাদের নামে রেড নোটিশ জারি হতে পারে। আগামী মাসের শেষ সপ্তাহে ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কায় শিক্ষার্থী শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। অপরদিকে ডাকসু নিয়ে আপত্তি না থাকলেও সংস্কারবিহীন নির্বাচনের বিপক্ষে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। বাকিটা জানাবেন জাওয়াদ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছিল সবশেষ 2019 সালে। এরপর 5 বছর পার হলেও আর কোনো নির্বাচনের মুখ দেখেনি এখানকার শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকার পতনের পর নতুন বাস্তবতায় নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা সোচ্চার হলে গত মঙ্গলবার ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ঘোষিত রোডম্যাপ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে নানামুখী উদ্বেগ। ডাকসুর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত রোডম্যাপে নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এটিকে তারা দেখছেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু পেছানোর পায়তারা হিসেবে। ডাকসু চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ভোটের আয়োজন করা হলে বেশিরভাগ শিক্ষার্থী দ্রুত নির্বাচনের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি পোলের আয়োজন করলেও তার ফল এখনও প্রকাশ করা হয়নি। এই মাসে পরবর্তীতে ঈদুল আজহার ছুটি পড়বে
হবে এবং তার পরবর্তীতে আমরা আশঙ্কা করছি যে জাতীয় নির্বাচন কেন্দ্রিক একটি দেশের রাজনৈতিক যে পট পরিবর্তন সেটি হতে পারে। এখানে কোনো একটি মহল চাপ প্রয়োগ করতেছে, যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে সেখানে একটি রোডম্যাপ ঘোষণার পরেও কিন্তু প্রশাসন পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল। আমরা আশঙ্কা করছি যে মে মাসের ভিতর যে তারা নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এটি আরও বিলম্বিত হতে পারে। বিভিন্ন স্টেক হোল্ডার আছে রাজনৈতিক, তাদের বিভিন্ন স্বার্থ রয়েছে এখানে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো একটা অদৃশ্য চাপের কারণে ডাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করছে। ছাত্র শিবির ও অভ্যুত্থান পরবর্তী সময়ে গড়ে ওঠা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের মতো সংগঠনগুলোর বক্তব্যে উঠে আসলো ডাকসু নিয়ে অনিশ্চয়তার কথা। শিবির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেও গণতান্ত্রিক ছাত্র সংসদের শঙ্কা ছাত্রদলকে নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু রোড ম্যাপ ঘোষণা করে তফসিলের ডেটও ঘোষণা করা হয়ে গেছিল। যেদিন পূর্ব নির্ধারিত সময় তফসিল ঘোষণা করার কথা, সেদিন আমরা দেখেছি যে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং ফলশ্রুতিতে তফসিলটা ঘোষণা করা যায় না। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়। এই টাইম লাইনের মধ্যেই আসলে তফসিলটাই ঘোষণা করা পসিবল যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হয়, কিন্তু যদি আবার পেছানোর একটা পরিলক্ষিত হয় এটা খুবই দুঃখজনক হবে। তো আমরা চাচ্ছি যে এটা খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনটা গঠন হবে এবং অ্যাটলিস্ট তফসিলের ডেটটা ঘোষণা হবে। ছাত্রদল আর ছাত্র ইউনিয়ন দ্রুত ডাকসু চাইলেও বেশি মনোযোগ সংস্কার নিয়ে। ডাকসু নির্বাচনের কার্যকর পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছে ছাত্রদল। আর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনকারীদের উদ্দেশ্যে নিয়েও সন্দেহ রয়েছে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনটির। ছাত্র ইউনিয়নের দাবি, সংস্কার না করে নির্বাচনে গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে বেসিক সংস্কারগুলো না করে নির্বাচনের দিকে আগাচ্ছে। প্রপার তো অনেক বড় শব্দ। প্রপার যদি আপনি চেঞ্জের কথা বলতে চান, তাহলে এই গোটা গঠনতন্ত্রের অনেক কিছুই পাল্টায় ফেলে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া উচিত। সেটা ওনারা কেন পারবেন না সেটা আমরা জানি না। নিজেদের কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, একটি চাপ প্রয়োগ করার জন্য তারা এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটি বিগত সময়ে ছাত্রলীগ যেভাবে ব্যবহার করতে সেই একই কায়দায় তারা ব্যবহার করছে। এটি সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যে এরকম ব্যাপারটা আমরা সেটা মনে করি না। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা। ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই ডাকসুর দিকে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, মে মাসের শেষ সপ্তাহে ডাকসু নির্বাচন করাই তাদের লক্ষ্য। 4% শিক্ষার্থী মনে করে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, 96% শিক্ষার্থী মনে করে ডাকসু নির্বাচনের পরিবেশ আছে। মতামত বোঝার জন্য আমরা এটা করেছি এবং সেই মতামত বোঝার কারণেই আমি অনেক দৃঢ়ভাবে বলতে পারছি যে ডাকসু নির্বাচন করা অত্যন্ত জরুরি এবং আমাদের প্রায়োরিটি হলো মে মাসের শেষ সপ্তাহ। সব ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঈদের আগেই ডাকসু নির্বাচন দিয়ে ছাত্র সংসদের অচলাবস্থা কাটাবে, এমনটাই মত সাধারণ শিক্ষার্থীদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। চট্টগ্রামের কাপাসগোলার হিজরা খালে পড়ে নিখোঁজ হওয়া 6 মাস বয়সী শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও স্থানীয়দের যৌথ উদ্ধার তৎপরতায় নিখোঁজের 14 ঘণ্টা পর চাকতাই থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এ নিয়ে গেল 5 বছরে নগরীতে খাল নালায় পড়ে নিহত হয়েছেন অন্তত 13 জন। হোসেন জিয়াদের প্রতিবেদন। প্রায় 14 ঘন্টা খালে ভাসতে ভাসতে শিশু সেহরিশ চলে আসে 5 কিলোমিটার দূরের চাকতাই খালে। আশ্চর্যজনকভাবে যে জায়গায় তাকে স্থানীয়রা খুঁজে পান সেটি তার বাসার কাছেই। সকালে খালে পানি কমে গেলে কয়েকজন যুবক তার মরদেহ দেখতে পান। ফায়ার সার্ভিস, নৌবাহিনী উদ্ধার কাজ চালালেও অবশেষে স্থানীয়রাই খুঁজে পায় শিশুটিকে। আমি আমার বাচ্চাকে খুঁজতে গেছিলাম, ওখানে যে দেখতে পারি একটা বাচ্চা নিচে খালে পড়ে রয়েছে। খালের মধ্যে বাচ্চাটা বেঁচে আসছে, শুধু হাতটাই দেখা যাচ্ছে। গতকাল আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে রিকশা উল্টে খালে পড়ে যায় মা, দাদি সহ শিশু সেহরিশ। স্থানীয়রা মা, দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। এর পরপরই উদ্ধার অভিযানে নামে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। নৌবাহিনী জানায়, মরদেহ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ওনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে, ঠিক আছে।
মায়ের কোলে আছে, এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবে। 6 মাসের ফুটফুটে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাবহ পরিবেশ তৈরি হয় পরিবারে। ছুটে আসেন পাড়া প্রতিবেশী সহ শত শত মানুষ। আলোচনা সমালোচনা ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এই নালার সাথে রাস্তার সাথে যখন মিল হয়ে যায় তাহলে তো রাস্তা তো আর বোঝা যাচ্ছে না। যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে তখন ওনারা এটা সতর্ক হয়, তখন ওনারা এটা পরিষ্কারের জন্য কি উদ্যোগ নেয়। উদ্ধারের খবরে দুপুরে শিশুটির পরিবারের কাছে ছুটে আসেন চট্টগ্রাম সিটি মেয়র। জানান খালটির পাশের সড়ক ঘেঁষে বাঁশের বেড়া দেয়া ছিল। জলাবদ্ধতা প্রকল্পের কাজে সেটি ভেঙে ফেলায় এমন দুর্ঘটনা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে এমন উন্মুক্ত খালগুলোকে নিরাপদ করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। যদি কোনো ধরনের প্রিভেন্টিভ ওয়ালগুলো থাকে সেগুলো কোনো কারণে যদি ভেঙে দেওয়া হয়, সেটার জন্য দরকার হলে হয় তাদেরকে কাজের শেষে করে দিতে হবে, না হয় আমাদেরকে এটা ইনফর্ম করতে হবে। এটা আমি সবাইকে বলতে চাই, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যারা আছে। নগরীতে উন্মুক্ত খালনালার পাশে বসবাস করেন হাজার হাজার মানুষ, যার পাশেই ব্যস্ত সড়ক। এসব খালনালা বৃষ্টি হলে মিশে যায় সড়কের সাথে। কোনো রিটেইনিং ওয়াল বা বেড়া না থাকায় প্রতি বছরই বাড়ছে দুর্ঘটনা। গত 5 বছরে উন্মুক্ত খালনালায় পড়ে চট্টগ্রামে নিহত হয়েছেন অন্তত 13 জন। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এবার খাল খনন ও পরিষ্কারে মাঠে নেমেছে জামায়াত ইসলামী। 1 কোটি টাকা ব্যয়ে নগরীর কালামিয়া বাজারের 760 মিটার দৈর্ঘ্যের বিরজা খাল খনন ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী 20 দিনের মধ্যে পুরো খালটি পানি চলাচলে সচল করা হবে। এদিকে নগরী পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিংয়ে 7 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করবার কথা জানিয়েছেন সিটি মেয়র। আরও জানাবেন কাজী মাহফুজ। চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকার বিরজা খাল দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি ময়লার ভাগাড়। বাসাবাড়ির ময়লায় মৃত অবস্থা পরিণত হয়েছে খালের। একই অবস্থা নগরীর আরও 21টি খালের। চট্টগ্রাম নগরীর ট্রেডমার্কে পরিণত হওয়া জলাবদ্ধতার প্রধান কারণ ধরা হয় খাল নালা ভরাট ও দখল হয়ে যাওয়াকে। এমন অবস্থা থেকে উত্তরণে বছরের পর বছর সিটি কর্পোরেশন, সিডিএ সহ বিভিন্ন সেবা সংস্থা নানা উদ্যোগ নিলেও মেলেনি সুফল। এবার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার 760 মিটার দৈর্ঘ্যের বিরজা খাল খনন ও পরিষ্কারের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে খরচ হবে প্রায় 1 কোটি টাকা। আমরা চাচ্ছি যে এই খাল 20 দিনের মধ্যে দৃশ্যমান যাতে করে হয় এই কাজটা করব। এরপরে যদি আমাদের আবার নতুনভাবে প্ল্যান নিতে হয়, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 4 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে, একটা কমিটি করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে জামায়াত ইসলামীর খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যে কাজটা করতেছে সেটার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই যে জামায়াত ইসলামী যে আজকে খাল খনন করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অংশগ্রহণ করেছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। খাল খননের উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র বলেছেন, জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে। এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিংয়ে নিয়োজিত থাকবে 7 জন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটরা সেখানে দেখবে যেখানে যার আঙ্গিনাতে ময়লা পায়, যার সামনে ময়লা পায়, যে দোকানের সামনে, যে স্টোরের সামনে, যে বাসার সামনে, যে বিল্ডিংয়ের সামনে, তাদেরকে শাস্তির আওতায় আনবে। জরিমানা, জেল জরিমানা সবই হবে। বন্দরনগরীতে জলাবদ্ধতা নিরসনে 1 যুগ ধরে 14,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন ও ওয়াসা সহ বিভিন্ন সেবা সংস্থা। এছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধানে 4 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। 600 পরিচ্ছন্নতা কর্মী নিয়ে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড ও কাজলা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চালালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার ভোর 6টা থেকে এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। কার্যক্রম পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটি কর্পোরেশনের আওতায় না থাকলেও জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ সিটির প্রশাসক আরও জানান, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এদিকে ডেঙ্গুর প্রকোপ কমাতে আগামী শুক্রবার থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি জোনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম শুরু করা হবে বলেও জানানো হয়।
উচ্চশিক্ষা ব্যবস্থা এবং চাকরি ক্ষেত্রে মূল্যায়ন সহ 6 দফা দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডুয়েট ক্যাম্পাসের সামনে জড়ো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। এ সময় ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। পরে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন। এ সময় দ্রুত দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনায় রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের প্রধান ফটকে লাল কাপড় দিয়ে প্রতিষ্ঠানের নাম ঢেকে দেওয়া হয়। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশের পলিটেকনিক এবং কারিগরি সেক্টরে, কারিগরি শিক্ষা বোর্ড সেক্টরে স্বৈরাচারীরা বিভিন্ন রূপ ধারণ করে বসে আছে। তার মধ্যে একটি ভয়ঙ্কর রূপ হলো গ্রাফিক ইন্সট্রাক্টর, যারা কিনা এসএসসি পাস করে ডিপ্লোমাদের ক্লাস নিতে এসেছে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি। আমরা রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। কাজ হোক যাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হচ্ছে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল। সবশেষ গত 11 এপ্রিল এই মহাসড়কে 2টি ছিনতাইয়ের ঘটনায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। হুমায়ুন কবিরের প্রতিবেদন। সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় দিনের আলোতেই প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ব্যাংকটাউন, শিমুলতলা, রেডিও কলোনি ও সিএনবি পয়েন্ট যাত্রীদের জন্য এখন আতঙ্কে পরিণত হয়েছে। এসব এলাকায় চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটছে অহরহ। সবশেষ 11 এপ্রিল সিএনবি ও পুলিশ টাউন এলাকায় 2টি ছিনতাই হয়। এ সময় যাত্রীদের কয়েকজন আটকানোর চেষ্টা করলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তারা। গত 2 মাসেই অন্তত 5 বার একই কায়দায় চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। আমিনবাজার থেকে বাঙ্গাবেড়ি, সালিপুর, চাঁদপুর এদিকে যাইতে সাহস পাই না। আমাদের যে কোপায় আপনার গাড়ি নিয়ে জায়গা, বাসে উঠতে আমরা এখন ভয় পাই। বাসের মধ্যে প্রতিনিয়তই ছিনতাই হচ্ছে। রাত্রেবেলা ধরেন যাত্রী ভাড়া করে নিয়ে যা মাইরা ধরে রাইকে দিল। যেভাবে ছিনতাই হইতেছে আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি। সরকারের এটা বন্ধ করা উচিত। তবে পরিবহনে তল্লাশি চালানো সহ তৎপরতা বাড়িয়েছে পুলিশ। গ্রেপ্তারও হয়েছে কয়েকজন। আমরা চেকপোস্ট বসিয়েছি, যেটা উলাইল, গেন্ডা, ব্যাংকটাউন, রাসফুলবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় যখন তখনভাবে এটা প্রতিরোধ করে। আমাদের পুলিশ লাইন থেকে 15 জন ফোর্স নিয়ে এসেছি এবং সাভার থানা থেকে কয়েকজন অফিসার এখানে যুক্ত করা আছে, যারা 2 শিফটে, অর্থাৎ মর্নিং শিফট আর ডে শিফট, এর 2 শিফটে তারা এটা তল্লাশি করছে। যাকে সন্দেহ হচ্ছে তার বডি চেক করছে এবং ব্যাগ চেক করছে সবকিছু। মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সড়কটি ব্যবহারকারী যাত্রীদের। হুমায়ুন কবির, এখন সাভার। দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের দিল্লিতে একটি ভবন ধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করছে দিল্লি পুলিশ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে 14 জনকে। এদিকে শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মিরাটে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ায় প্রাণ গেছে 9 মাসের নবজাতক সহ একই পরিবারের 5 সদস্যের। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। 10 ঘন্টার ব্যবধানে পরপর 2টি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল ভারতবাসী। দিল্লিতে ভবন ধস আর উত্তরপ্রদেশে ভবনের ছাদ ভেঙে বেঘোরে প্রাণ গেল নবজাতক সহ বেশ কয়েকজনের। শনিবার ভোররাতে উত্তর ভারতের মুস্তফাবাদে আচমকাই ধসে পড়ে 4তলা একটি ভবন। স্থানীয়দের তৎপরতায় তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করা হলেও ধ্বংসস্তূপে আটকে পড়াদের বিষয়ে তথ্য না পেয়ে অস্থির হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। नाजिम की बहू, बच्चे हैं, पोते पोते हैं। ये आपके रिश्तेदार हैं? देवर है मेरा, पोती पोते और देवर है सभी। किसी कोई नजर नहीं आया। रात को सब लोग सो रहे थे, अचानक पता नहीं क्या हुआ, एकदम
गिरने की आवाज़ हुई कुछ, बस सब अपने अपने घरों से बाहर निकले तो पूरी गली में धुआं ही धुआं था। जब देखा तो उधर 4 मंजिला मकान पूरा तहस नहस हो गया था। ये ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় রাত 2:30 থেকে 3টার মধ্যে দিল্লির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুস্তফাবাদে এই ভবন ধসের ঘটনা ঘটে। রাত 2:50 খবর পেয়ে দিল্লি দমকল ও পুলিশ বিভাগের সাথে উদ্ধার অভিযানে যোগ দেয় জাতীয় দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা। এএনআইকে দেয়া সাক্ষাৎকারে দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সন্দীপ লাম্বা বলেন, ভোররাত থেকে উদ্ধার অভিযান শুরু হলেও এখনও ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন। জিটিবি হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। सुबह 3 बजे की घटना है ये। इसमें जो है बिल्डिंग है, ये किराए पे एकदम किराए पे बिल्डिंग है, गिर गई है। इसमें करीब 14 लोग रेस्क्यू हो गए हैं हॉस्पिटल में अभी, और 4 लोग अनफॉर्चुनेटली डेथ हो गई। कारण ये इन्वेस्टिगेशन का मैटर है, हम इन्वेस्टिगेट करेंगे। अभी तो 4 ही हैं, उसके बाद रेस्क्यू चल रहा है। 8-10 लोग दबे होने की संभावना भी है अभी। ভবন ধসের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না দিল্লি পুলিশের কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ভবন ধসের আগে দিল্লির বেশ কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে মোট 2টি ভবন ধসের ঘটনা ঘটল দিল্লিতে। গেল সপ্তাহে দিল্লির মধুবিহারে নির্মাণাধীন ভবন ধসে একজনের প্রাণহানি হয়। এ সময় দিল্লি জুড়ে ধূলিঝড়ের তাণ্ডব চলছিল। এদিকে শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মিরাটে লিসাদি গেট পুলিশ স্টেশন এলাকার একটি ভবনের ছাদ ধসে প্রাণ গেছে একই পরিবারের 5 সদস্যের। এর মধ্যে আছে 9 মাসের নবজাতক শিশু ও তার মা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।